স্টুডেন্টস, আমি প্রীতম ব্যানার্জি। তোমাদের আজকের এই ভিডিও লেকচারে আমি তোমাদের পড়াবো 8086 মাইক্রোপ্রসেসরের মিন মোড, রাইট? এবার ফার্স্ট অফ অল, হোয়াট ইজ মিন মোড অ্যান্ড হোয়াট ইজ ম্যাক্স মোড? দেখো, যখন মাইক্রোপ্রসেসর 8086 কোনো একটা ইনস্ট্রাকশনকে প্রসেস করবে, ওটা যদি মিন মোডে থাকে তখন একা 8086 মাইক্রোপ্রসেসরই সেই ইনস্ট্রাকশনটাকে প্রসেস করবে। কিন্তু যখন ওটা ম্যাক্স মোডে থাকবে তখন 8086-এর সাথে আরও দুটো মাইক্রোপ্রসেসর ইনস্ট্রাকশন প্রসেসিংয়ে ইনভলভ থাকবে। সে দুটো কি? 8087 আর 8089, রাইট? তার মানে মিন মোডে 8086 মাইক্রোপ্রসেসর একাই প্রসেস করছে, আর ম্যাক্স মোডে 8086-এর সাথেও আরও দুটো মাইক্রোপ্রসেসর ইনস্ট্রাকশনকে প্রসেস করতে হেল্প করছে। এবার এই মিন মোড, আজকে আমাদের মিন মোডের ফার্স্ট পার্ট, আমরা দুটো পার্টে ভাগ করেছি মিন মোডটাকে। ফার্স্ট পার্টের জন্য যেই ডায়াগ্রামটা আমাদের দরকার সেটাই জাস্ট এখানে বোর্ডে আঁকা আছে, ফুল ডায়াগ্রাম নয় এটা। মিন মোডের এটা ফুল ডায়াগ্রাম নয়, পরের লেকচারে আমরা ফুল ডায়াগ্রামটা দেখাবো। এখন দেখো, এটা হচ্ছে 8086 মাইক্রোপ্রসেসরের মিন মোডের সার্কিট ডায়াগ্রাম। এটা হচ্ছে গিয়ে মাইক্রোপ্রসেসর, আর এইগুলো হচ্ছে ওর সাবঅর্ডিনেট চিপ। এইগুলো কোনো মাইক্রোপ্রসেসর নয়, এগুলো হচ্ছে অন্যান্য চিপ, ঠিক আছে? তো ফার্স্ট যে পিনটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে গিয়ে এই পিনটা। এই পিনটা কি? MN/MX বার, রাইট? এই MN/MX বার, এই যে পিনটা, এইটা ডিফাইন করবে। এটা একটা 1 বিট পিন, তার মানে এর ভ্যালু দুটোই হতে পারে, ইদার লজিক 1 অর লজিক 0। যখন এর ভ্যালু লজিক 1 হবে তার মানে 8086 মিন মোডে কাজ করছে। যখন MN/MX বারের ভ্যালু 0 হবে তখন 8086 ম্যাক্স মোডে কাজ করছে, রাইট? তো এই পিনটা জাস্ট মিন মোড না ম্যাক্স মোডে আছে সেটা বোঝানোর জন্য হেল্প করবে, মানে সেটাকে আইডেন্টিফাই করবে। এবার এই যে ডায়াগ্রামটা তোমরা দেখছো, এই ডায়াগ্রামের মধ্যে এই যে পার্টটা আছে, ওপরের যে এই পুরো পার্টটা রয়েছে, এই পুরো এই জায়গাটায় একটা খুব স্পেশাল জিনিস হচ্ছে। ভালো করে শুনবে কথাটা। এটা হচ্ছে অ্যাড্রেস অ্যান্ড ডেটা বাসের ডিমাল্টিপ্লেক্সিং। ওকে, কি বললাম? অ্যাড্রেস অ্যান্ড ডেটা বাসের ডিমাল্টিপ্লেক্সিং। তো এটা বোঝার আগে আমাদের জানতে হবে হোয়াট ইজ মাল্টিপ্লেক্সিং অ্যান্ড হোয়াট ইজ ডিমাল্টিপ্লেক্সিং। দেখো, মাল্টিপ্লেক্সিং মানে দুটো অথবা তার বেশি অবজেক্টকে আমরা একটা সিঙ্গেল অবজেক্টের মধ্যে কম্বাইন করছি। এখানে আমরা কি মাল্টিপ্লেক্সিং করব? অ্যাড্রেস আর ডেটা বাসকে। অ্যাড্রেস বাস কি করে? অ্যাড্রেসকে ক্যারি করে। আর ডেটা বাস কি করে? ডেটাকে ক্যারি করে। 8086 মাইক্রোপ্রসেসরের কাছে একটা 20 বিট অ্যাড্রেস বাস সিস্টেম রয়েছে আর একটা 16 বিট ডেটা বাস সিস্টেম রয়েছে। তার মানে অ্যাড্রেসকে ক্যারি আউট করার জন্য ওর 20খানা বাস লাইন দরকার, আর ডেটাকে ক্যারি আউট করার জন্য ওর 16টা বাস লাইন দরকার, রাইট? এবার যদি আমরা মাল্টিপ্লেক্স করে দিই, ধরো এটা একটা অ্যাড্রেস বাস, এটা একটা ডেটা বাস। এবার এর মধ্যে দিয়ে অ্যাড্রেস রান করে আর এর মধ্যে দিয়ে ডেটা রান করে। আমরা যদি মাল্টিপ্লেক্সিং করি তখন এই দুটোকে আমরা কম্বাইন করে একটা সিঙ্গেল বাস প্রডিউস করব। এই সিঙ্গেল বাসের মধ্যে দিয়ে আমরা কখনো অ্যাড্রেসকে পাস করাবো, কখনো ডেটাকে পাস করাবো। এবার 16 ডেটা বাসকে আমরা 16 অ্যাড্রেস বাসের সঙ্গে যদি মাল্টিপ্লেক্সিং করাই, তাহলে 16 + 16 = 32 ইন্ডিভিজুয়াল বাস ইউজ করার জায়গায় আমরা জাস্ট 16খানা বাস ইউজ করলেই হবে। যেই 16খানা বাস মাল্টিপ্লেক্সড, ওইগুলো দিয়ে আমরা ডেটাকেও ট্রান্সফার করতে পারি, আবার অ্যাড্রেসকেও ট্রান্সফার করতে পারি। এবার এখানে দেখো, কোন অ্যাড্রেস বাস আর কোন ডেটা বাস অ্যাকচুয়ালি মাল্টিপ্লেক্সড হচ্ছে সেটা বুঝতে গেলে আমাদের এই জায়গাটা আগে দেখতে হবে। এটা আমি কি লিখেছি? A0 to A19। এটা আমাদের কাছে কি? এটা আমাদের সেই 20 বিট অ্যাড্রেস বাস। ওকে, A0, A1, A2 করে A19 অবধি 20খানা বাস লাইন। সেই 20 বিট অ্যাড্রেস বাসকে আমরা দুটো পার্টে ডিভাইড করেছি। ফার্স্ট পার্টে হচ্ছে A0 to A15, মানে টোটাল 16টা অ্যাড্রেস বাস। আর তারপরের পার্টে কি লিখেছি? A16 to A19, মানে টোটাল বাকি যে 4টে অ্যাড্রেস বাস রয়েছে সেটাকে আমরা এই জায়গাটায় লিখেছি। এবার এটা একটা ইন্ডিভিজুয়াল সিগন্যাল বাস, এটা হচ্ছে BHE বার। ওকে, এটা একটা ইন্ডিভিজুয়াল লাইন, মানে ইন্ডিভিজুয়াল বাস। এখন
BHE বার জানার জন্য আগে এটা তোমরা জানো যে যারা তোমরা মেমোরি ব্যাংকিং পড়ে এসছো তারা বলতে পারবে যে যখন আমরা মেমোরি ব্যাংকিং করি তখন মেমোরিকে আমরা দুটো পার্টে ডিভাইড করি। একটা পার্ট হচ্ছে হায়ার ব্যাংক, একটা হচ্ছে মেমোরির লোয়ার ব্যাংক। এখন মেমোরির হায়ার ব্যাংক না মেমোরির লোয়ার ব্যাংক কোন ব্যাংকের ওপর কাজ করছে, মানে কোন ব্যাংক থেকে ইনস্ট্রাকশন আমরা ফেচ করছি বা কোন ব্যাংকে আমরা ইনস্ট্রাকশনকে সেভ করব, সেইটা আইডেন্টিফাই করার জন্য আমরা দুটো সিগন্যাল ইউজ করি। একটা হচ্ছে এই A0 সিগন্যাল আর একটা হচ্ছে BHE বার। A0 সিগন্যাল আইডেন্টিফাই করে মেমোরির লোয়ার ব্যাংককে আর BHE বার আইডেন্টিফাই করে মেমোরির হায়ার ব্যাংককে। তাহলে A0 আর BHE বার এই দুটো জাস্ট কোন ব্যাংকের উপর কাজ করছে সেটাকে আইডেন্টিফাই করবে, ইদার লোয়ার ব্যাংক অর হায়ার ব্যাংক। ওকে, BHE বার মিনস এটা অ্যাক্টিভ লো সিগন্যাল, মানে এর ভ্যালু যখন 0 হবে তখন বুঝতে হবে যে মেমোরির হায়ার ব্যাংকের উপর কাজ করছে। আবার BHE বারের ভ্যালু যখন 0 তখন A0, আচ্ছা এই ব্যাপারটা আমি পরে আসছি। A0 হচ্ছে গিয়ে একটা নর্মাল সিগন্যাল, এটা অ্যাক্টিভ হাই সিগন্যাল। দ্যাট মিনস A0 ভ্যালু যখন 1 তখন বুঝতে হবে মেমোরির লোয়ার ব্যাংকের উপর কাজ চলছে। ওকে, এখন A0 to A19 এইগুলো হচ্ছে আমাদের অ্যাড্রেস বাস। BHE বার এটাও তো মেমোরির কোনো একটা লোকেশনকে আইডেন্টিফাই করবে, সেটা হায়ার ব্যাংক হবে। তো আমরা বলতে পারি এই যে 21 খানা ইন টোটাল যে বাস আমরা পেলাম এগুলো হচ্ছে শুধু অ্যাড্রেস বাস। নিচে কি লিখেছি D0 to D15, এটা কি, এটা হচ্ছে আমাদের সেই 16 বিট ডেটা বাস, মানে 16খানা লাইনে যে ডেটা বাস আছে সেটা হচ্ছে এটা D0 to D15। তারপর কি লিখেছি S3 to S6 হয়ে S7। এই S3 to S7 এইগুলো কি, মানে এই যে এস সিগন্যাল, এই এস সিগন্যালগুলো কি সিগন্যাল, এইগুলো হচ্ছে কি আমাদের স্ট্যাটাস সিগন্যাল। এই স্ট্যাটাস সিগন্যাল কে প্রডিউস করে, মাইক্রো প্রসেসর প্রডিউস করে, রাইট। এই মাইক্রো প্রসেসর স্ট্যাটাস সিগন্যাল প্রডিউস করে বাকি কম্পোনেন্টগুলোকে কোনো একটা, বাকি কম্পোনেন্টগুলোর কি স্ট্যাটাস আছে সেগুলো আমাদের কাছে ডিফাইন করবে। ওকে, এখন এই স্ট্যাটাস সিগন্যালগুলোকে বুঝতে গেলে আমাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সিগন্যালকে আলাদা করে স্টাডি করতে হবে, রাইট। এবার এইখানটায় দেখো আমরা আলাদা আলাদা করে স্ট্যাটাস সিগন্যালগুলোকে ডিফাইন করেছি। তো ফার্স্ট স্ট্যাটাস সিগন্যালটা কি, S3 অ্যান্ড S4 এর একটা 2 বিট কম্বিনেশন। 2 বিট কম্বিনেশন মিনস এখানে টোটাল 4টে কম্বিনেশন হতে পারে। কি কি, 0 0 0 1 1 0 1 1। ওকে, এবার 0 0 কি ডিফাইন করছে ESK, 0 1 ডিফাইন করছে SSK, 1 0 ডিফাইন করছে CSK আর 1 1 ডিফাইন করছে DSK। এখন ওই ES CS SS DS এগুলো কি, এগুলো আমরা আগের লেকচারে পড়েছিলাম মেমোরি সেগমেন্টেশন। এগুলো হচ্ছে মেমোরির এক একটা সেগমেন্ট, কোর সেগমেন্ট, ডেটা সেগমেন্ট, এক্সট্রা সেগমেন্ট, স্ট্যাক সেগমেন্ট। এখন এই স্ট্যাটাস সিগন্যালগুলো কি ডিফাইন করে, যে যেই ইনস্ট্রাকশানটা এই মুহূর্তে প্রসেস করছি আমরা, সেই ইনস্ট্রাকশানটা মেমোরির কোন সেগমেন্টের আন্ডারে রয়েছে, সেটা কি এক্সট্রা সেগমেন্টের আন্ডারে রয়েছে, নাকি সেটা স্ট্যাক সেগমেন্টের আন্ডারে রয়েছে, নাকি সেটা কোড সেগমেন্টের আন্ডারে রয়েছে, কোন সেগমেন্টের আন্ডারে রয়েছে সেইটা জাস্ট ডিফাইন করবে এই সিগন্যালগুলো। যদি ওটা এক্সট্রা সেগমেন্টের আন্ডারে থাকে সেই ইনস্ট্রাকশানটা, তাহলে S3 আর S4 এর ভ্যালু হয়ে যাবে 0 0, তখন ওটা বোঝাবে ওটা ES, মানে এক্সট্রা সেগমেন্টের আন্ডারে রয়েছে ইনস্ট্রাকশনটা, এক্সট্রা সেগমেন্টকে ডিফাইন করছে, পয়েন্ট আউট করছে। এবার S5, এই S5 স্ট্যাটাস সিগন্যালের কাজ কি, S5 এর ভ্যালু যখন 0 তখন ইন্টারাপ্ট ফ্ল্যাগের ভ্যালু 0, S5 এর ভ্যালু যখন 1 তখন ইন্টারাপ্ট ফ্ল্যাগের ভ্যালু 1। আমরা যে ইন্টারাপ্ট ফ্ল্যাগ নিয়ে যে ভিডিও লেকচারটা দিয়েছি সেখানে বলেছিলাম যে INTR ইন্টারাপ্ট যখন এনেবেল থাকে তখন ইন্টারাপ্ট ফ্ল্যাগের ভ্যালু 1 হয়। তো ইন্টারাপ্ট ফ্ল্যাগের ভ্যালু 1 তখনই যখন INTR ইন্টারাপ্ট এনেবেল আছে, যখন INTR ডিসেবল থাকবে তখন ইন্টারাপ্ট ফ্ল্যাগের ভ্যালু 0। তাহলে IF এর ভ্যালু কি হবে সেটাকে S5 স্ট্যাটাস সিগন্যাল দিয়ে আমরা ডিফাইন করি। S5 এর ভ্যালু 0 হলে IF এর ভ্যালু 0, ওর ভ্যালু 1 হলে ইন্টারাপ্ট ফ্ল্যাগের ভ্যালু 1। ওকে, নেক্সট স্ট্যাটাস সিগন্যাল হচ্ছে S6। এবার S6 কি করছে দেখো, যেহেতু আমরা মিন মোড পড়ছি সেখানে আমরা S6 সিগন্যালের কোনো কাজ নেই, কিন্তু যখন ম্যাক্স মোড পড়বো
তখন তো শুধু 8086 মাইক্রোপ্রসেসর প্রসেস করে না, ওর সাথে আরও দুটো সাবঅর্ডিনেট মাইক্রোপ্রসেসর প্রসেস করে 8087, 8089। তো কোনো একটা পার্টিকুলার টাইমে যে সিস্টেম বাস আছে তার উপর কেবলমাত্র একটাই মাইক্রোপ্রসেসর কন্ট্রোল করতে পারে, মানে ওই সিস্টেম বাসকে যে কোনো একটাই মাইক্রোপ্রসেসর অ্যাট এ টাইম ইউজ করতে পারবে। মাল্টিপল মাইক্রোপ্রসেসর সিস্টেম বাসকে ইউজ করতে পারে না অ্যাট এনি মোমেন্ট অফ টাইম। ওকে, তো কোনো একটা পার্টিকুলার মোমেন্টে সিস্টেম বাসের উপর কার কন্ট্রোল রয়েছে, 8086-এর নাকি 8086 বাদে অন্য কোনো মাইক্রোপ্রসেসরের কন্ট্রোল রয়েছে, সেইটা বোঝানোর জন্য S6 সিগন্যালকে ডিফাইন করা হয়েছে। S6-এর ভ্যালু যখন 0 তখন বুঝতে হবে 8086 হচ্ছে বাস মাস্টার, যখন S6-এর ভ্যালু 1 তখন বুঝতে হবে 8086 বাদে অন্য কোনো মাইক্রোপ্রসেসর হচ্ছে বাস মাস্টার, মানে সিস্টেম বাসকে অন্য কোনো মাইক্রোপ্রসেসর ইউজ করছে, রাইট। আর S7 যে সিগন্যালটা রয়েছে সেটা ফার্দার ডেভেলপমেন্টের জন্য রিজার্ভ করা ছিল, এখনও কিছু হয়নি, ওটা এখনও রিজার্ভই রয়েছে। তো দ্যাটস অল অ্যাবাউট দ্য স্ট্যাটাস সিগন্যালস। এবার আমরা মাল্টিপ্লেক্সিং করছি কার সাথে কাকে সেটা দেখো। ফার্স্ট মাল্টিপ্লেক্সড যে বাসটা আমরা তৈরি করব সেটা হচ্ছে একটা 16 বিট মাল্টিপ্লেক্সড বাস। সেই মাল্টিপ্লেক্সড বাসটা কাকে কাকে নিয়ে মাল্টিপ্লেক্সড হচ্ছে, প্রথম 16 বিট অ্যাড্রেস বাসকে নিয়ে আর 16 বিট ডেটা বাসকে নিয়ে। ওকে, তার মানে এখানে আমরা টোটাল 16খানা মাল্টিপ্লেক্সড বাস পাবো। প্রত্যেকটা বাসের ইন্ডিভিজুয়াল নাম আছে। প্রথম বাসটা কাকে দিয়ে তৈরি হয়েছে, A0 আর D0কে নিয়ে। তাহলে এই যে মাল্টিপ্লেক্স বাসটা সেটার নাম হচ্ছে AD0। পরের বাসটা কাকে দিয়ে তৈরি হয়েছে, A1 আর D1কে নিয়ে, তাহলে এর নাম কি হবে, AD1। তো এরকম করে পরপর আপ টু AD15 অবধি আমরা 16খানা অ্যাড্রেস অ্যান্ড ডেটা মাল্টিপ্লেক্সড বাস তৈরি করব। পরের 4টে মাল্টিপ্লেক্সড বাস কাকে কাকে নিয়ে তৈরি হয়েছে, A16 টু A19 অবধি যে 4টে বাকি যে 4টে অ্যাড্রেস বাস ছিল তার সাথে S3 টু S6 এই যে 4টে স্ট্যাটাস সিগন্যাল বাস আছে তাদের সাথে আমরা মাল্টিপ্লেক্স করে 4টে মাল্টিপ্লেক্সড বাস পাবো। সেই মাল্টিপ্লেক্স বাসগুলোর নাম কি হবে, ফার্স্ট বাসটা কাকে নিয়ে তৈরি হয়েছে, A16 আর S3কে নিয়ে। তাহলে সেই বাসটার নাম কি, A16/S3, এরকম করে আপ টু A19/S6। এই টোটাল 4টে আমরা মাল্টিপ্লেক্সড বাস পেলাম। তাহলে এখানে কটা বাস পেলাম আমরা, 16টা। এখানে কটা পেলাম, 4টে। আর এখানে আরেকটা বাস পড়ে থাকলো, সেই বাসটা কাকে কাকে মাল্টিপ্লেক্স করেছে, BHE বারের সাথে S7 যে স্ট্যাটাস সিগন্যালটা আছে সেটাকে, সেটার নাম কি দিয়েছি আমরা, BHE bar/S7। এখানে আর একটা মাল্টিপ্লেক্সড বাস পাবো। তাহলে টোটাল কটা মাল্টিপ্লেক্স বাস আমরা তৈরি করলাম, 16 + 4 + 1 = 21। 21খানা মাল্টিপ্লেক্সড বাস তৈরি করলাম, মাল্টিপ্লেক্সড বাস 21টা। এখন তোমরা জিজ্ঞেস করতে পারো যে মাল্টিপ্লেক্স করার লাভটা কী হলো। যদি আমরা মাল্টিপ্লেক্সিং না করতাম তাহলে এই ওপরের 21খানা লাইন আলাদা আলাদা ইউজ করতে হতো, আর নিচের 1 বাস লাইন আলাদা আলাদা ইউজ করতে হতো। তাহলে আমাদের টোটাল 42খানা বাস লাইন ইউজ করতে হতো। মাল্টিপ্লেক্সিং করলাম বললে আমরা 42টা লাইনের জায়গায় হাফ লাইন মানে 21খানা লাইন এখন আমরা ইউজ করছি। তাহলে 21খানা লাইনকে আমরা রিডিউস করতে পারলাম। 8086 মাইক্রোপ্রসেসর একটা 40 পিন মাইক্রোপ্রসেসর। যদি মাল্টিপ্লেক্সিং না হতো তাহলে সেটা 62 পিন মাইক্রোপ্রসেসর হয়ে যেত। ঠিক আছে, তো আমরা কি করলাম, রিডিকুলাস অ্যামাউন্টে আমরা পিন সংখ্যা কমিয়ে ফেলতে পারলাম। এবার দেখো এই যে 21খানা অ্যাড্রেস ডেটা মাল্টিপ্লেক্সড বাস তৈরি করলাম, যার মধ্যে দিয়ে আমরা অ্যাড্রেসও সেন্ড করতে পারি আবার ডেটাকেও সেন্ড করতে পারি, সেই বাসটাকে আমরা এই লাইন দিয়ে ডিফাইন করেছি। এটা হচ্ছে সেই অ্যাড্রেস ডেটা মাল্টিপ্লেক্সড বাস। এবার এটা কেন করা সম্ভব হচ্ছে, আমরা অ্যাড্রেস আর ডেটা বাসকে কেন মাল্টিপ্লেক্স করতে পারছি। দেখো, যখন কোনো একটা ইনস্ট্রাকশনকে আমরা প্রসেস করি, সেই প্রসেসিংয়ের সময় আগে কি করতে হয়, ইনস্ট্রাকশনটাকে ফেচ করতে হয় কোনো একটা মেমোরি লোকেশান থেকে, আর ইনস্ট্রাকশনের পর যে আউটপুটটা বেরোয় সেটা একটা কোনো পার্টিকুলার মেমোরি লোকেশানে আমাদের সেভ করতে হয়। এই ফেচ করার জন্য বা সেভ করার জন্য আমাদের অ্যাট ফার্স্ট কী করতে হয়, সেই পার্টিকুলার মেমোরি লোকেশানটাকে তো সিলেক্ট করতে হয়। তার মানে ওই পার্টিকুলার মেমোরি লোকেশানের যে ফিজিক্যাল অ্যাড্রেসটা আছে
সেইটা আমাদের আগে অ্যাড্রেস বাসের মধ্যে পুট করতে হবে। অ্যাড্রেস বাস গিয়ে সেই মেমোরি লোকেশানটাকে আগে সিলেক্ট করবে, তারপর মাইক্রো প্রসেসর সেই ডেটাটাকে মানে যে প্রসেস ডেটাটা সেটা সেই অ্যাড্রেস বা ডেটা বাসের থ্রুতে নিয়ে গিয়ে সেই মেমোরি লোকেশনের মধ্যে সেভ করে দেবে, অথবা সেই পার্টিকুলার মেমোরি লোকেশান থেকে ডেটাটাকে ফেচ করে নিয়ে আসবে। তাহলে আগে তো মেমোরি লোকেশানটাকে সিলেক্ট করতে হবে, তারপর ডেটা। তাই আমরা অ্যাড্রেসের জন্য আলাদা বাস আর ডেটার জন্য আলাদা বাস ইউজ করব কেন? আমরা একটা সিঙ্গেল বাস সিস্টেম ইউজ করব, যার থ্রুতে আমরা ফার্স্টে অ্যাড্রেস পাঠাবো, তারপর ডেটা পাঠাবো। তো সেই কারণে আমরা অ্যাড্রেস আর ডেটা বাসকে মাল্টিপ্লেক্স করতে সম্ভব হচ্ছে। এখন এটা হচ্ছে সেই 21 বিট অ্যাড্রেস অ্যান্ড ডেটা মাল্টিপ্লেক্সড বাস সিস্টেম। ওকে, এবার দেখো মাইক্রো প্রসেসর তো ডেটা বলো বা অ্যাড্রেস বলো দুটোকেই এই সিঙ্গেল লাইনের থ্রুতে সেন্ড করবে, তাই তো? এই সিঙ্গেল বাস সিস্টেমের থ্রুতে সেন্ড করবে। কিন্তু যখন ডেটা বা অ্যাড্রেস মাইক্রো প্রসেসর থেকে বেরিয়ে সার্কিটের মধ্যে এন্টার করবে, মানে এই এন্ট্রি পয়েন্ট দিয়ে যখন সার্কিটের মধ্যে আসবে, তখন তো আমাদেরকে অ্যাড্রেস আর ডেটাটাকে আলাদা করে দিতে হবে, রাইট? কারণ অ্যাড্রেস আর ডেটা তো দুটো আলাদা আইডেন্টিটি। অ্যাড্রেসের কাজ কি? মেমোরি লোকেশনকে সিলেক্ট করা। আর ডেটার কাজ কি? ডেটা হচ্ছে সেই লোকেশনের মধ্যে যে কন্টেন্টটা আছে সেটা, অথবা যে প্রসেস করলাম যে কন্টেন্টটাকে, সেই কন্টেন্টটা। তো অ্যাড্রেস আর ডেটা আর নট দ্য সেম থিং। তো ডেটা আর অ্যাড্রেসকে আমাদের কি করতে হবে? ডিভাইড করতে হবে, মানে আলাদা করতে হবে, সেপারেট করতে হবে। এই সেপারেশনটাকে বলা হয় অ্যাড্রেস অ্যান্ড ডেটা ডিমাল্টিপ্লেক্সিং। যেহেতু আমরা ফার্স্টেই মাল্টিপ্লেক্স করে রেখেছি, তাই আমাকে অ্যাড্রেস আর ডেটাকে পরে গিয়ে ডিমাল্টিপ্লেক্স করতে হবে। এই ডিমাল্টিপ্লেক্সিং করার জন্য আমরা দুটো আলাদা আলাদা চিপ ইউজ করব। ফার্স্ট চিপটা কি? 8286 8 বিট ল্যাচ। আর সেকেন্ড চিপটা কি? 8286 8 বিট ডেটা ট্রান্স রিসিভার। ওকে, তো ফার্স্টে আমরা এই ল্যাচটা এক্সপ্লেন করব, তারপর এক্সপ্লেন করবো এই ট্রান্স রিসিভারটাকে। ওকে, এবার দেখো হোয়াট ইজ এ ল্যাচ। ল্যাচ কি জিনিস? আমি যেগুলো বলছি সেগুলো মন দিয়ে শুনবে। ধরো এটা আমাদের একটা বাস, এর মধ্যে দিয়ে কী করতে পারি? আমরা ডেটাকে ট্রান্সফার করতে পারি। এবার ধরো আমি এর মধ্যে দিয়ে কোনো একটা পার্টিকুলার ডেটাকে সেন্ড করলাম, তাহলে এটা ইনপুট আর এটা যদি আউটপুট হয়, ইনপুটে সেই ডেটাটাকে পাঠালে আমরা আউটপুটে কী পাবো? সেই ডেটাটাকেই পাঠাবো। ঠিক তার পরের মোমেন্টে আর কোনো ডেটা পাঠাচ্ছি না, তাহলে আউটপুটে কি আমরা কিছু পাবো? বাসের কোনো আউটপুট কিছু পাবো? কিচ্ছু পাবো না, নীল। কেন পেলাম না? কারণ বাস ডেটাটাকে সেভ করবে না, ও জাস্ট ট্রান্সফার করে ছেড়ে দেবে। এবার ধরো আমি এই বাসের মাঝখানে একটা ল্যাচ ইনকর্পোরেট করলাম, এটা হচ্ছে আমাদের সেই ল্যাচ, এটা হচ্ছে সেই ল্যাচ। এবার ইনপুটের থ্রুতে আমরা আবার একটা কোনো ডেটাকে সেন্ড করলাম, আউটপুটে আমরা কি পাবো? ডেটাটাকে পাবো। তারপরের মোমেন্টে আর কোনো ডেটা আমি সেন্ড করছি না। এবার যদি আমরা আউটপুটে তাকাই, আউটপুটে দেখবো স্টিল ওই ডেটাটা ট্রান্সফার হচ্ছে। সেই ডেটাটা যেটা ট্রান্সফার হচ্ছে সেটা কি এখন আর মাইক্রো প্রসেসর সেন্ড করছে? অবশ্যই না। কে সেন্ড করছে? ল্যাচ সেন্ড করছে। কিভাবে সেন্ড করছে? ল্যাচ যেই ডেটাটা ও পেয়েছিল সেই ডেটাটাকে ও ক্যাপচার করে নিয়েছে, মানে ওর মধ্যে স্টোর করে সেভ করে নিয়েছে। তারপর যখন আমরা ইনপুটটার মধ্যে আর কিচ্ছু দিচ্ছি না, সেই ল্যাচ কী করছে? লাস্ট যেই ডেটাটা ও ক্যাপচার করতে পেরেছিল সেটাকেই আউটপুটের থ্রুতে কন্টিনিউয়াসলি ট্রান্সফার করে যাচ্ছে, কন্টিনিউয়াসলি ট্রান্সফার করে যাচ্ছে। কারণ ল্যাচ কী করেছে? ডেটাটাকে আগে ক্যাপচার করে নিয়েছে। ওকে, কারণ ল্যাচের মধ্যে অনেক ফ্লিপফ্লপ থাকে, সেই ফ্লিপফ্লপগুলো ডেটাটাকে স্টোর করতে হেল্প করে। তো এই ল্যাচের কাজ এটাই, যে ডেটাটা ক্যাপচার করে সেটা আউটপুটের থ্রুতে সেন্ড করা। এখন এটা এই ল্যাচটা মেন ফাংশন হচ্ছে গিয়ে অ্যাড্রেস ডেটা মাল্টিপ্লেক্সড বাস থেকে শুধু অ্যাড্রেসটাকে আলাদা করা, সেপারেট করা। সেটা কি করে করবে? সেটা করার জন্য আমাদের দুটো এক্সট্রা সিগন্যালের প্রয়োজন হয়। এবার এই ল্যাচ সার্কিটটার দিকে তাকাও, দুটো আলাদা আলাদা সিগন্যাল লিখেছি। ফার্স্ট সিগন্যালটা হচ্ছে ওই বার আর একটা হচ্ছে এসটিবি সিগন্যাল। ওই বার মিন্স আউটপুট এনেবল সিগন্যাল, বার মিন্স অ্যাক্টিভ লো আছে। আউটপুট এনেবল এই সিগন্যাল, ওই বার সিগন্যালটার ভ্যালু যদি 0 হয়, তাহলে এই যে আউটপুটটা রয়েছে এই আউটপুটের থ্রুতে
যে ডেটাই আগে ল্যাচের মধ্যে এন্টার করবে সেটা আউটপুট দিয়ে এক্সিট করতে পারবে, মানে আউটপুট দিয়ে ট্রান্সফার করতে পারবে। কিন্তু ওই বারের ভ্যালু যদি 1 হয়ে যায় আউটপুটটা ক্লোজ হয়ে যাবে। ওকে, মানে যাই ল্যাচের মধ্যে এন্টার করুক সেটা আর এক্সিট করতে পারবে না, মানে ল্যাচ সেই ডেটাকে ব্লক করে দিল। কিন্তু আমাদের তো ল্যাচকে সবসময় ওপেন রাখতে হবে আউটপুটটা, নাহলে ও অ্যাড্রেসটা দেবে কী করে? যে অ্যাড্রেসটাও স্টোর করলো সেটা কন্টিনিউয়াসলি কী করে ট্রান্সফার করবে? তাই জন্য ওই বারের ভ্যালু সবসময় আমাদের 0 রাখতে হবে। তাই ওই বারকে আমরা অলওয়েজ গ্রাউন্ডেড রাখবো। ওকে, তো দ্যাটস ইট। মেন যে সিগন্যাল সেটা হচ্ছে এসটিপি সিগন্যাল, বা এটার আরেক নাম স্ট্রোব সিগন্যাল। স্ট্রোবের কাজ কি? স্ট্রোব সিগন্যালের ভ্যালু যখন 1 হয় তখন এই ল্যাচের এই যে এন্ট্রি পয়েন্টটা রয়েছে, এই যে মাল্টিপ্লেক্স বাসের থ্রুতে যাই ডাটা আসুক সেটা তো ল্যাচের মধ্যে এই পয়েন্ট দিয়ে এন্টার করবে, এই পয়েন্টটা দিয়ে। এই এন্ট্রি পয়েন্টটা ওপেন থাকবে। ওকে, তার মানে ল্যাচের মধ্যে তখন সব ডাটা ঢুকতে পারবে। ল্যাচটা হচ্ছে তখন একটা ট্রান্সপারেন্ট সার্কিট, ওর মধ্যে দিয়ে ডাটা ট্রান্সফার করতে পারে। কিন্তু স্ট্রোবের ভ্যালু যখন 0 হয়ে যাবে তখন এই এন্ট্রি পয়েন্টটা ক্লোজ হয়ে যাবে। এই এন্ট্রি পয়েন্টটা ক্লোজ হয়ে যাবে। যেই ক্লোজ হয়ে গেল এই বাসের থ্রুতে যেই সিগন্যালই আসুক সেটা কি আর ল্যাচের মধ্যে এন্টার করতে পারবে না। তখন ল্যাচের আউটপুটে কে থাকবে? ফার্স্টের যে সিগন্যাল বা যে ডেটাটাকে ল্যাচ ক্যাপচার করে ধরে রেখেছিল সেটাকে তখন কন্টিনিউয়াসলি এই আউটপুট বাস লাইন দিয়ে ট্রান্সফার করতে থাকবে। ওকে, এবার ধরো এইটা হচ্ছে আমাদের সেই অ্যাড্রেস লাইন, অ্যাড্রেস বাসগুলো, আর এইগুলো হচ্ছে আমাদের ডেটা বাস। এইগুলোকে আমরা কি করে ফেলেছি? মাল্টিপ্লেক্সড করে ফেলেছি। এবার এই মাল্টিপ্লেক্সড বাসের মধ্যে অ্যাড্রেসও থাকতে পারে, ডেটাও থাকতে পারে, তাই তো? কখন অ্যাড্রেস থাকবে, কখন ডেটা থাকবে সেটাকে আইডেন্টিফাই করার জন্য আমাদের একটা সেপারেট সিগন্যাল প্রয়োজন। সেই সিগন্যালটার নাম কি? সেই সিগন্যালটার নাম হচ্ছে গিয়ে ALE সিগন্যাল। ALE সিগন্যালের ফুল ফর্ম হচ্ছে অ্যাড্রেস ল্যাচ এনেবল সিগন্যাল। এটা হচ্ছে সেই ল্যাচ। এই ল্যাচের কাজ কি? অ্যাড্রেসকে শুধুমাত্র সেপারেট আউট করা। ALE সিগন্যালের ভ্যালু যখন 1 হবে তখন স্ট্রোবের ভ্যালু কত হবে? 1, কারণ ALE সিগন্যালটাই তো অ্যাকচুয়ালি স্ট্রোবকে সেই সিগন্যালটা দিচ্ছে। স্ট্রোব আর ALE তো একটাই সিগন্যাল। ALEটা হচ্ছে মাইক্রোপ্রসেসরের পার্ট আর স্ট্রোবটা হচ্ছে এই সার্কিটের পার্ট। যখন ALEর ভ্যালু 1 তখন স্ট্রোবের ভ্যালু 1, তখন এই ইনপুট এন্ট্রি পয়েন্টটা কি থাকবে? ওপেন থাকবে। এবার ধরো এই মাল্টিপ্লেক্সড বাস সিস্টেমের মধ্যে এই মুহূর্তে মাইক্রোপ্রসেসর অ্যাড্রেস সেন্ড করছে। অ্যাড্রেস সেন্ড করা মানে কি? এই ল্যাচটা সেই অ্যাড্রেসটাকে নিজের মধ্যে ক্যাপচার করবে। এখন সেই অ্যাড্রেসটাকে ক্যাপচার করার জন্য ওর এন্ট্রি পয়েন্টটাকে তো ওপেন রাখতে হবে। সেই কারণে ALEর ভ্যালু মাইক্রোপ্রসেসর 1 করে রেখেছে এই মুহূর্তে। ALEর ভ্যালু 1 মানে স্ট্রোবের ভ্যালু 1, স্ট্রোবের ভ্যালু 1 মানে এর এন্ট্রি পয়েন্টটা এখন ওপেন আছে। এই যে অ্যাড্রেসটা যেটা মাইক্রোপ্রসেসর সেন্ড করেছে সেটা এখন ল্যাচের মধ্যে এন্টার করেছে। ল্যাচ সেই অ্যাড্রেসটাকে নিজের মধ্যে কি করেছে? ক্যাপচার করেছে। ক্যাপচার করে সেই অ্যাড্রেসটাকে ওর আউটপুট যে বাস সিস্টেমটা রয়েছে, এটাও একটা বাস সিস্টেম, সেই বাস সিস্টেমের মধ্যে দিয়ে আমরা ট্রান্সফার করিয়েছি। ওকে, এটা কত বিট বাস হবে? এটা 20 বিট বাস, কারণ মাইক্রোপ্রসেসরের যে অ্যাড্রেস থাকে সেটা 20 বিটের অ্যাড্রেস হয়। তাহলে এটা হচ্ছে কি আউটপুট বাস ল্যাচের, সেটা 20 বিট। এবার এর পরের মুহূর্তে ধরো এই মাল্টিপ্লেক্স বাসের মধ্যে দিয়ে মাইক্রোপ্রসেসর ডেটা ট্রান্সফার করছে। ল্যাচ কি করবে? শুধুমাত্র অ্যাড্রেসকে ক্যাপচার করবে, ডেটাকে ওর দরকার নেই। ও ডেটাকে এর মধ্যে এন্টার করতে দেবে না। যদি এন্টার করে তাহলে অ্যাড্রেসের যে ভ্যালুটা সেটা ওভাররাইট হয়ে যাবে। তখন ল্যাচ কি করবে? ডেটাটাকে ট্রান্সফার করতে থাকবে। তাহলে কোনো মানে হয় না আমাদের ল্যাচ ইউজ করার। ডেটাকে ক্যাপচার করার জন্য আমাদের আলাদা সার্কিট আছে, সেটা হচ্ছে ট্রান্সরিসিভার। তাহলে ডেটা যখন থাকবে তখন আমাদের এই এন্ট্রি পয়েন্টটাকে ব্লক করতে হবে। যখন এন্ট্রি পয়েন্টটাকে ব্লক করব তখন কি করবে? ALE ওর ভ্যালু কি করে ফেলবে? 0। ALEর ভ্যালু যখন 0 হয়ে যাবে তখন স্ট্রোবের ভ্যালুও কত হয়ে যাবে? 0। যেই স্ট্রোবের ভ্যালু 0 হয়ে গেল এই এন্ট্রি পয়েন্টটা শাট হয়ে গেল, মানে এন্ট্রি পয়েন্টটা বন্ধ হয়ে গেল। যেই বন্ধ হয়ে গেল ডেটাটা কি আর ল্যাচের মধ্যে এন্টার করতে পারবে না। তাহলে ল্যাচ এখন শুধুমাত্র কি হোল্ড করে রেখেছে? অ্যাড্রেস।
তাহলে যখন অ্যাড্রেস এই মাল্টিপ্লেক্স বাসের মধ্যে ছিল, ল্যাচের এন্ট্রি পয়েন্টটা ওপেন ছিল, ল্যাচ সেই অ্যাড্রেসটাকে ক্যাপচার করে শুধু অ্যাড্রেসটাকে এই বাসের থ্রুতে ট্রান্সফার করছে। ডেটা যখন এসছে এন্ট্রি পয়েন্টটাকে বন্ধ করে দিয়েছে, এখন এই ল্যাচের মধ্যে শুধু অ্যাড্রেসটাই রয়েছে, আর এই যে আউটপুট যে বাসটা রয়েছে তার মধ্যে দিয়ে এখন শুধু অ্যাড্রেসই ট্রান্সফার হচ্ছে। তাহলে এই যে আউটপুট যে বাসটা আমরা পেয়েছি, ল্যাচের যে আউটপুট যে বাসটা আমরা পেয়েছি, সেটা হচ্ছে একটা পিওর অ্যাড্রেস বাস, কারণ এর মধ্যে দিয়ে সবসময় অ্যাড্রেসই ট্রান্সফার হবে, এর মধ্যে দিয়ে ডেটা ট্রান্সফার হওয়ার কোনো চান্সই নেই। এবার তাহলে আমরা অ্যাড্রেসকে কি করলাম, আলাদা করতে পারলাম। এবার দেখো আমাদের ডেটাকে সেপারেট আউট করতে হবে, রাইট? যখন এখানে ডেটা আছে তখন তো ল্যাচের এন্ট্রি পয়েন্ট 60 হয়ে বসে আছে, সেই ডেটাটা কি করবে, এখানে আর ঢুকতে পারবে না। ডেটাটা কি করবে, এই লাইন দিয়ে এসে এই লাইনের মধ্যে যাবে। ওকে, এইটা কি, এটা হচ্ছে আমাদের একটা 8 বিট ডেটা ট্রান্স রিসিভার। আচ্ছা, ল্যাচও হচ্ছে 8 বিট ল্যাচ। ওকে, তাহলে 20 বিট অ্যাড্রেসকে ক্যাপচার করার জন্য আমাদের একটা ল্যাচ হলে হবে না, আমাদের টোটাল 3টে ল্যাচ দরকার। তাই জন্য আমি এখানে × 3 লিখেছি। 8 বিট 8 বিট 8 বিট মিনস 24 বিট। 24 বিটের ল্যাচ 20 বিটের অ্যাড্রেসকে ক্যাপচার করতে পারে, প্লাস 1 বিট মানে এই BH বার, মানে টোটাল 21 বিট অ্যাড্রেস। তো আমাদের এখানে টোটাল 3টে ল্যাচ দরকার। এখানে একটা ল্যাচ, তোমরা এখানে চাইলে এরকম আরেকটা ল্যাচ আঁকতে পারো, আরেকটা ল্যাচ আঁকতে পারো, টোটাল 3টে ল্যাচ আঁকতে হবে, কিন্তু সেগুলো আঁকার কোনো মানে হয় না, এটা কোনো ড্রয়িং ক্লাস না, আমরা এখানে মাইক্রোপ্রসেসর পড়ছি। এবার দেখো এটা হচ্ছে ডেটা ট্রান্স রিসিভার। ট্রান্স রিসিভার মিনস ও ডেটাকে ইদার ট্রান্সফার করতে পারে অথবা রিসিভও করতে পারে। তো ডেটা বাস তো বাই নেচার বাই ডিরেকশনাল হয়, ইদার ট্রান্সফার করে অথবা রিসিভ করে, মাইক্রোপ্রসেসর টু মেমোরি অথবা মেমোরি টু মাইক্রোপ্রসেসর, রাইট? তাহলে এই যে ট্রান্স রিসিভারটা আছে এটা হচ্ছে কি একটা ডেটা ট্রান্স রিসিভার মিনস এটা হচ্ছে একটা ডেটা বাফার। কি বললাম, ডেটা বাফার। হোয়াট ইজ এ বাফার? বাফার হচ্ছে এমন একটা ডিভাইস যেটা কিনা আমরা ইদার এনেবল করতে পারি অথবা ডিসেবল করতে পারি। যখন বাফার এনেবল অবস্থায় থাকে, এনেবল মোডে থাকে, তখন ওর মধ্যে দিয়ে ডেটা ট্রান্সফার করতে পারে, মানে ওর মধ্যে দিয়ে ডেটা পাস করতে পারে। কিন্তু যখন ও ডিসেবল মোডে থাকবে তখন ও হাই ইম্পিডেন্স স্টেটে বিলং করবে। হাই ইম্পিডেন্স স্টেট মিনস ওর যে রেজিস্ট্যান্সটা হবে সেটা হচ্ছে ইনফাইনাইট রেজিস্ট্যান্স, মানে ওটা এখন একটা ইনসুলেটর হিসেবে কাজ করছে, মানে ওর মধ্যে দিয়ে কোনো ইলেকট্রিক্যাল সিগন্যালও পাস করতে দেবে না। তার মানে ওর মধ্যে দিয়ে 0 পাস করতে পারবে না, লজিক 0 পাস করতে পারবে না, অথবা লজিক 1ও পাস করতে পারবে না। এই যে স্টেটটা, এই স্টেটটাকে ইলেকট্রনিক্সের ভাষায় বলা হয় ট্রাই স্টেট। তার মানে ও যখন এনেবল থাকবে তখন এনেবল মোডে থাকবে, যখন ডিসেবল থাকবে তখন বাফার ট্রাই স্টেটে বিলং করবে, রাইট? এবার আমাদের এই ডেটা ট্রান্স রিসিভারের কাজ শুধুমাত্র ডেটাকে ট্রান্সফার করা। তার মানে যখন এই মাল্টিপ্লেক্স বাসের মধ্যে অ্যাড্রেস রয়েছে, সেই অ্যাড্রেসটা ল্যাচের মধ্যে এন্টার করেছে, সেই অ্যাড্রেসটা ল্যাচের মধ্যে যেরকম গেছে সেরকম এই লাইন হয়ে ডেটা ট্রান্স রিসিভার সার্কিটের মধ্যেও আসছে। কিন্তু ডেটা ট্রান্স রিসিভার সার্কিট অ্যাড্রেসটাকে কি পাস করাবে? করাবে না, কারণ অ্যাড্রেসটাকে পাস করানোর দায়িত্ব শুধুমাত্র ল্যাচ। এ কি করবে, অ্যাড্রেসটাকে ব্লক করে দেবে। যখন অ্যাড্রেসটাকেও ব্লক করবে তখন ও কোথায় চলে যাবে, ট্রাই স্টেটে, মানে হাই ইম্পিডেন্স স্টেটে চলে যাবে। আবার যখন এই সার্কিটের মধ্যে দিয়ে ডেটা পাস হচ্ছে তখন ল্যাচ ওর এন্ট্রি পয়েন্টটাকে ব্লক করে দিয়েছে, কিন্তু ডেটা ট্রান্স রিসিভারের যে এন্ট্রি পয়েন্টটা থাকবে সেটাকে তো ওপেন রাখতে হবে, মানে ও তো ডেটা পাস করাবে। তার মানে যখন ডেটা মাল্টিপ্লেক্স বাসের মধ্যে দিয়ে আসছে তখন ও কি স্টেটে থাকবে, এনেবল স্টেটে থাকবে, মানে ওর মধ্যে দিয়ে ডেটা তখন পাস করতে পারে। এবার এই যে এনেবল কখন করতে হবে, কখন ডিসেবল করতে হবে, এই কন্ট্রোলটা করার জন্য আমরা একটা যে মেকানিজম ইউজ করি, সেই মেকানিজমের জন্য আমরা দুটো সিগন্যাল ইউজ করি। সেই সিগন্যাল দুটো কি, একটা হচ্ছে কি ওই বার সিগন্যাল, আর একটা হচ্ছে টি সিগন্যাল, যেটা এই ডেটা ট্রান্স রিসিভারটাকে কন্ট্রোল করে।
ওই বার সিগন্যাল কি আগের মতনই আউটপুট এনেবল অ্যাক্টিভ লো সিগন্যাল, মানে ওই বারের ভ্যালু যখন 0 তখন ডেটা ট্রান্স রিসিভার এনেবল স্টেটে আছে, ওর মধ্যে দিয়ে ডেটা ট্রান্সফার করতে পারে, এটা একটা ট্রান্সপারেন্ট সার্কিট হিসেবে কাজ করছে। কিন্তু ওই বারের ভ্যালু যখন 1 তখন ডেটা ট্রান্সফার করতে পারবে না। ওকে, তাহলে কি আমরা ওই বারের ভ্যালু অলওয়েজ গ্রাউন্ডেড রাখবো, মানে অলওয়েজ 0 রাখবো? না, অলওয়েজ 0 রাখলে তো সবসময় ডেটাকে ট্রান্সফার করাবে, সে অ্যাড্রেস আসুক আর ডেটা আসুক সবই ট্রান্সফার করে দেবে, তাহলে এই লজিকের কোনো মানে হয় না। এই ওই বারকে কন্ট্রোল করার জন্য মাইক্রো প্রসেসর একটা আলাদা সিগন্যাল ইউজ করে, সেটা হচ্ছে গিয়ে DEN বার সিগন্যাল, মানে ডেটা এনেবল অ্যাক্টিভ লো সিগন্যাল। যখন DEN বারের ভ্যালু 0, DEN বারের ভ্যালু 0 তখন ওই বারের ভ্যালুও 0। যখন ওই বার মানে আউটপুট এনেবল অ্যাক্টিভ লো সিগন্যাল 0 হবে তখন এক্সিট পয়েন্টটা ওপেন থাকবে, মানে এটা তখন এনেবল স্টেটে আছে। যখন DEN বারের ভ্যালু 1 তখন ওই বারের ভ্যালু 1, যেই 1 হয়ে যাবে ওই বারের ভ্যালু তখন ওটা হাই ইম্পিডেন্স স্টেট বা ট্রাই স্টেটে বিলং করবে। তখন এটা এই মাল্টিপ্লেক্সড বাসের থ্রুতে যা আসুক, অ্যাড্রেস আসুক বা ডেটা আসুক, যাই আসুক সেটাকে আর ওর মধ্যে দিয়ে পাস করাতে দেবে না, ওটা তখন একটা ব্লক ওয়ালের মতন কাজ করছে, জিনিসটা সিগন্যালটাকে ব্লক করে দিয়েছে। ওকে, এবার ডেটা তো ইদার আমরা ট্রান্সফার করতে পারি এবার রিসিভ করতে পারি। এখন কখন ডেটা ট্রান্সফার হবে কখন রিসিভ হবে সেইটাকে বোঝার জন্য আমরা আরেকটা সেপারেট সিগন্যাল ইউজ করি, সেটা হচ্ছে টি সিগন্যাল। টি এর ফুল ফর্ম ট্রান্সফার। সেই টি সিগন্যালকে কন্ট্রোল করবে DT/R বার, মিনস ডেটা ট্রান্সফার সিগন্যাল, অথবা এটাকে আমরা ডেটা রিসিভ অ্যাক্টিভ লো সিগন্যালও বলতে পারি, যেটা মাইক্রো প্রসেসরের আন্ডারে রয়েছে। যখন DT/R বারের ভ্যালু 0 তখন ডেটা এর মধ্যে দিয়ে রিসিভ হবে, মেমোরি বা আইও থেকে ডেটা আসছে সেটা মাইক্রো প্রসেসরের মধ্যে এন্টার করছে। যখন এর ভ্যালু 1 হবে তখন ডেটা এর মধ্যে দিয়ে পাস করবে, মানে ট্রান্সফার করবে, মানে মাইক্রো প্রসেসর থেকে ডেটা এসে ওর মধ্যে দিয়ে ট্রান্সফার করে বেরিয়ে যাবে, সেটা মেমোরিতেও যেতে পারে, ইনপুট আউটপুট ডিভাইসেও যেতে পারে। ওকে, তাহলে এবার পুরো ঘটনাটা কিভাবে ঘটছে সেটা একবার বুঝে নেওয়া যাক, রাইট? তাহলে দেখো, আমরা যখন ডেটা ট্রান্স রিসিভারের থ্রুতে কোনো ডেটাকে ইদার ট্রান্সফার করতে পারি অথবা রিসিভ করতে পারি। যদি ট্রান্সফার করি তাহলে DT/R বারের ভ্যালু কী হবে 1, আর যদি রিসিভ করি তখন ওর ভ্যালু কী হয়ে যাবে 0, তাই তো? ট্রান্সফার অথবা রিসিভ দুটোই সম্ভব হবে যখন ওই বার এই আউটপুট এনেবল বারের যে ভ্যালুটা আছে সেটা 0 থাকবে। ওই বারের ভ্যালু যদি 1 হয়ে যায়, মিনস DEN বারের ভ্যালু যদি 1 হয়ে যায়, তাহলে এটা হাই ইম্পিডেন্স স্টেটে চলে যাবে, এটা তখন ব্লক করে দেবে সিগন্যালটাকে। তখন DT বারের ভ্যালু কি আছে, 1 আছে না 0 আছে, কেয়ার করবে না, তাহলে এটা ডোন্ট কেয়ার কন্ডিশন। মিনস ওই বারের ভ্যালু যখন 0 তখন ইদার ও ডেটা ট্রান্সফার করতে পারে অথবা রিসিভ করতে পারে। ওই বারের ভ্যালু যখন 1 তখন এটা ডোন্ট কেয়ার কন্ডিশন, ও ডেটা ট্রান্সফারও করবে না, রিসিভও করবে না, সুতরাং ও কেয়ার করে না ওটা 1 আছে না 0 আছে DT/R বারের ভ্যালুটা। ওকে, এবার দেখো পরপর আসি। সাপোজ ধরো ফার্স্টে মাইক্রো প্রসেসর অ্যাড্রেস জেনারেট করেছে, তার মানে ও এই মাল্টিপ্লেক্সড বাসের থ্রুতে কি সেন্ড করছে, অ্যাড্রেস সেন্ড করছে। তো অ্যাড্রেস কে ক্যাপচার করবে, ল্যাচ কে ব্লক করবে, ডেটা ট্রান্স রিসিভার। ল্যাচ ক্যাপচার করার জন্য ল্যাচের এন্ট্রি পয়েন্টটা কী হতে হবে, ওপেন হতে হবে। তার জন্য অ্যাড্রেস ল্যাচ এনেবল এর ভ্যালুটা কী হতে হবে 1, তাহলে ALEর ভ্যালু হচ্ছে 1। ALEর ভ্যালু 1 মানে স্ট্রোব সিগন্যালের ভ্যালুও 1। স্ট্রোব যেই 1 হয়ে যাবে সঙ্গে সঙ্গে ওর এন্ট্রি পয়েন্টটা ওপেন হয়ে যাবে, তার মানে অ্যাড্রেস এখন ল্যাচের মধ্যে এন্টার করছে। এবার সেই সেম অ্যাড্রেস এই লাইন হয়ে ডেটা ট্রান্স রিসিভারের কাছেও আসছে, কিন্তু ও কী করবে, অ্যাড্রেসটাকে ব্লক করবে, রাইট? যখনই ও অ্যাড্রেসটাকে ব্লক করবে তখন ওই বারের ভ্যালু কী হতে হবে 0, 1। ওই বারের ভ্যালু কী হতে হবে 1। ওই বারের ভ্যালু 1 হতে গেলে মাইক্রো প্রসেসর
ডেটা এনেবল অ্যাক্টিভ লো সিগন্যালের ভ্যালু কত দেবে 1। তার মানে এখন আমাদের ওই বার যে সিগন্যালটা রয়েছে সেই সিগন্যালটার ভ্যালু এখন 1, মানে DEN বারের ভ্যালু 1 হয়েছে। তাহলে ডেটা ট্রান্স রিসিভারের ভ্যালু যাই থাক সেটা ও কেয়ার করবে না, মানে টি সিগন্যালের ভ্যালু যাই থাক সেটা ও কেয়ার করবে না। এবার এই পুরো জিনিসটা চেঞ্জ হবে যখন মাইক্রো প্রসেসর ডেটা ট্রান্সফার করবে। অ্যাড্রেসের ট্রান্সফার করা শেষ, ল্যাচ ওটাকে ক্যাপচার করে নিয়েছে, এবার ও কী করবে, ডেটাকে ট্রান্সফার করবে। তো ডেটাকে ট্রান্সফার করার জন্য ফার্স্টে আমাদের এখান দিয়ে কী আসছে, এবার ডেটা আসছে, রাইট? এখান দিয়ে এবার ডেটা ট্রান্সফার হচ্ছে। ল্যাচ এই ডেটাটাকে ক্যাপচার করবে না, ও ডেটাটাকে ব্লক করে দেবে, ল্যাচের মধ্যে এন্টার করতে দেবে না। তাহলে ALE এর ভ্যালু কত হতে হবে, মানে স্ট্রোবের ভ্যালু কত হতে হবে, 0। স্ট্রোবের ভ্যালু যদি 0 হয় তাহলে এই ল্যাচের এন্টার পয়েন্ট 60 হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। তাহলে ALE কে কত ভ্যালু দিতে হবে, 0। তাহলে ALE এর ভ্যালু হচ্ছে এখন 0। ALE এর ভ্যালু 0 মানে স্ট্রোবের ভ্যালু 0। ওকে, এটা হচ্ছে 0। এবার এই ডেটাটা ল্যাচের মধ্যে আর এন্টার করতে পারলো না, সে ডেটাটা এখান থেকে ঘুরে এসে কার মধ্যে গেল, ডেটা ট্রান্স রিসিভারের মধ্যে। ওকে, আচ্ছা এখান থেকে শুধু ডেটা না, স্ট্যাটাস সিগন্যালও ট্রান্সফার হতে পারে। ওকে, সেই স্ট্যাটাস সিগন্যালগুলো কী কী আমরা জানি, S3 to S7। তো সেই স্ট্যাটাস সিগন্যালগুলো ডেটা ট্রান্স রিসিভারের মধ্যে দিয়ে পাস করতে পারে। তো ডেটাই আসুক বা স্ট্যাটাস সিগন্যালই আসুক, সেটাকে এবার ডেটা ট্রান্স রিসিভার কী করবে, নিজের মধ্যে দিয়ে পাস করাবে। মানে ওকে এবার ট্রাই স্টেট থেকে বা ডিসেবল স্টেট থেকে এনেবল স্টেটে আসতে হবে। সেই এনেবল স্টেটে আসার জন্য DEN বারের ভ্যালু কত হতে হবে, 0। DEN বারের ভ্যালু যদি 0 হয়, এখন DEN বারের ভ্যালু 0 হয়ে গেছে, তাহলে আউটপুট এনেবল অ্যাক্টিভ লো সিগন্যালের ভ্যালুও কত, 0। যেই 0 হয়ে গেল তখন ওটা এনেবল স্টেটে চলে গেল। যেই এনেবল স্টেটে চলে গেল, ওর এই আউটপুট যে লাইনটা এটা খুলে গেল, ওর মধ্যে দিয়ে এবার ডেটা ট্রান্সফার করতে পারবে, ওটা আর ব্লক করবে না ডেটাটাকে। এবার DT/R বারের ভ্যালু সেই হিসেবে ও ডিটারমাইন করবে। ও যদি ডেটা ট্রান্সফার করতে চায় তাহলে DT/R বারের ভ্যালু কত করবে, 1। যদি সে ডেটা রিসিভ করতে চায় মেমোরি লোকেশন থেকে, ওর ভ্যালুও কত করবে, 0। তাহলে এখানে একটা প্রশ্ন যে কখন কোন সিগন্যালটা চেঞ্জ হচ্ছে, মানে টাইমের সাপেক্ষে কোন সিগন্যালটা আগে চেঞ্জ হবে আর কোন সিগন্যালটা পরে চেঞ্জ হবে, সেটা বোঝার জন্য আমাদের টাইমিং ডায়াগ্রাম পড়তে হয়। কিন্তু আমরা এখানে জাস্ট এই সার্কিটটা দেখেই বলে দিতে পারবো যে কিভাবে সিগন্যালটা কোনটা আগে চেঞ্জ হচ্ছে কোনটা পরে চেঞ্জ হচ্ছে। ওকে, যখন ধরো ডেটা ট্রান্সফার করবে ALEর কাছে, ALE ধরো এই মাল্টিপ্লেক্স বাসের মধ্যে এখনো অ্যাড্রেসকে রেখে দিয়েছে, এবার ও অ্যাড্রেসটাকে স্টপ করবে, করে ডেটা ট্রান্সফার করবে। তো ডেটাকে ট্রান্সফার করার জন্য ওকে ল্যাচ ব্লক করতে হবে আর ডেটা ট্রান্স রিসিভারকে ওপেন করতে হবে। ওকে, তাহলে এখন এই মাল্টিপ্লেক্সড অ্যাড্রেস ডেটা বাসের মধ্যে প্রসেসর অ্যাড্রেসকে সেন্ড করছে, এবার ও অ্যাড্রেসকে স্টপ করবে, ডেটা সেন্ড করা স্টার্ট করবে। তাহলে ও কি করবে, অ্যাড্রেসকে স্টপ করবে, ডেটা সেন্ড করা স্টার্ট করবে। তাহলে ওকে ল্যাচকে ব্লক করতে হবে, ট্রান্স রিসিভারকে ওপেন করতে হবে। কাকে আগে ব্লক করবে কাকে ওপেন করবে সেটা এবার ভাববার বিষয়। যদি ও আগে ট্রান্স রিসিভার ওপেন করে দেয়, মিন্স ও DEN বারের ভ্যালু যদি আগেও 0 করে দেয়, ফার্স্টে ধরো DEN বারের ভ্যালু 0 করে দিয়েছে, তাহলে ডেটা ট্রান্স রিসিভার কি ওপেন হয়ে গেছে, ও ট্রাই স্টেট থেকে এনেবল স্টেটে চলে এসছে। কিন্তু ও এখনও কিন্তু ডেটা ট্রান্সফার করা স্টার্ট করেনি, ও এখনও এই বাসের মধ্যে অ্যাড্রেসকেই রেখে দিয়েছে। ডেটা ট্রান্সফার করার আগে ও DEN কে যদি 0 করে দেয়, এই অ্যাড্রেসটার সঙ্গে সঙ্গে কী করবে, ডেটা ট্রান্স রিসিভারের মধ্যে
এন্টার করবে, আর ওর যে আউটপুট বাসটা হচ্ছে এই আউটপুট বাসের মধ্যে দিয়ে অ্যাড্রেস সেন্ড করে দেবে। কিন্তু সেটা করলে তো পুরো লজিকটাই নষ্ট হয়ে গেল না, সেটা তো দরকার নেই। আমরা তো শুধুমাত্র আউটপুটের ডেটা চাই, অ্যাড্রেস তো চাই না। অ্যাড্রেস তো সেন্ড করবে শুধু ল্যাচ। তাহলে আমরা আগে DEN বারের ভ্যালু 0 করতে পারি না, রাইট? ধরো এবার আমরা অ্যাড্রেসকে সরিয়ে দিচ্ছি, এটা সেকেন্ড কেস। ডেটা এই বাস মাল্টিপ্লেক্স বাসের মধ্যে থেকে অ্যাড্রেসকে সরিয়ে দিয়ে মাইক্রোপ্রসেসর ডেটাকে এন্টার করে দিচ্ছে, কিন্তু ও তখনও DEN বারের ভ্যালু 1 রেখে দিয়েছে, তখনও 1 রেখে দিয়েছে, 0 করেনি। আর স্ট্রোবের ভ্যালু তখন 1 আছে, কারণ ফার্স্টে অ্যাড্রেস ছিল, অ্যাড্রেসকে সেন্ড করার জন্য ওকে স্ট্রোবের ভ্যালু 1 রাখতে হয়েছিল, কিন্তু স্ট্রোবের ভ্যালু চেঞ্জ করেনি। সেটা চেঞ্জ করার আগেই ও কী করেছে, এই মাল্টিপ্লেক্স বাসের মধ্যে দিয়ে ডেটাকে ট্রান্সফার করে দিয়েছে। যেই ডেটা ট্রান্সফার করে দিয়েছে, স্ট্রোব ভ্যালু 1 রয়েছে, তার মানে ল্যাচ ওপেন রয়েছে, ল্যাচের মধ্যে কী করবে, ডেটা এন্টার করে যাবে। ল্যাচ সেই ডেটাটাকে ক্যাপচার করবে, অ্যাড্রেসটাকে ওভাররাইট করে ফেলবে, সেই ডেটাটা এবার আউটপুট বাস দিয়ে, যেটা কিনা পিওর অ্যাড্রেস বাস ছিল, সেই আউটপুট বাস দিয়ে ডেটা ট্রান্সফার হয়ে যাবে। তাহলে তখনও আমাদের কাছে লজিকটা নষ্ট হয়ে গেল, আমরা সেটাও চাই না। তাহলে একটাই উপায় আছে, ফার্স্টে যদি আমরা স্ট্রোবের ভ্যালু 1 না করে ফার্স্টে স্ট্রোবের ভ্যালুকে আমরা 0 করছি, এটা হচ্ছে থার্ড কেস। ভালো করে শুনবে, ফার্স্টে আমরা কি করলাম, স্ট্রোবের ভ্যালুকে 0 করলাম, স্ট্রোবের ভ্যালুকে আমরা ফার্স্টে 0 করে নিলাম। যেই স্ট্রোবের ভ্যালু 0 করলাম, ল্যাচের এন্ট্রি পয়েন্ট কি করলো, ক্লোজ হয়ে গেল, ল্যাচের মধ্যে দিয়ে আর কিছু ঢুকবে না। তখনও এই মাল্টিপ্লেক্স বাসের মধ্যে অ্যাড্রেস রয়েছে, এখনও মাইক্রোপ্রসেসর ডেটা সেন্ড করা স্টার্ট করেনি, থাক না, কোনো অসুবিধা নেই। স্ট্রোবের ভ্যালু 0 হয়ে ল্যাচটা শাটডাউন হয়ে যাক না, কোনো অসুবিধা নেই। ল্যাচের মধ্যে তো অ্যাড্রেসটা সেভ করা হয়ে গেছে অলরেডি, ও তো অলরেডি আউটপুট অ্যাড্রেস বাসের থ্রুতে অ্যাড্রেসটাকে ট্রান্সফার করে যাচ্ছে। এইবার মাইক্রোপ্রসেসর কী করবে, অ্যাড্রেসকে সরিয়ে ও এই যে মাল্টিপ্লেক্স বাস এর মধ্যে ডেটাকে পুট করবে। যে ডেটা পুট করলো, অলরেডি ল্যাচের এন্ট্রি পয়েন্ট শাটডাউন হয়ে গেছিলো, সেই ডেটাটা ল্যাচের মধ্যে ঢুকতে পারবে না, ল্যাচ ক্লোজ আছে। এবার ডেটাটা ঘুরে কোথায় যাবে, এখানে ট্রান্স রিসিভারের কাছে। ট্রান্স রিসিভারের ভ্যালু তখনও 1 আছে, ওকে, মানে ট্রান্স রিসিভারের DEN বারের ভ্যালু 1 আছে, মানে ওই বার সিগন্যালের ভ্যালু 1 আছে। ট্রান্স রিসিভার তখনও ট্রাই স্টেটে রয়েছে, ডিসেবল স্টেটে রয়েছে। এবার ও DEN বারের ভ্যালু কি করবে, 1 থেকে 0 করে দেবে। যেই 0 করে দিল, ট্রান্স রিসিভারের এনেবল স্টেটে চলে গেল, মানে ওর যে এক্সিট পয়েন্টটা ছিল সেটা ওপেন হয়ে গেল। এবার যে ডেটাটা ও এখানে পাচ্ছিল, সেটা ও এই যে বাসটা রয়েছে, যে আউটপুট যে বাসটা রয়েছে, সেই বাসের থ্রুতেও পাস করাচ্ছে। কে পাস হচ্ছে, শুধু ডেটাই পাস হচ্ছে, অ্যাড্রেসকে তো ব্লক করে রেখেছিল ফার্স্টে। এবার যে ওই বারের ভ্যালু 0 হয়ে গেল, 0 করার আগে অলরেডি এখানে ডেটা চলে এসছে, এই মাল্টিপ্লেক্স বাসের মধ্যে ডেটা চলে এসছে, তার মানে এবার শুধু ও ডেটাকেই পাস করাবে, ওকে। তাহলে ফার্স্টে আমরা কি করেছি, ফার্স্টে আমরা ALE সিগন্যালের ভ্যালুকে 0 করেছি, সেটা করে ল্যাচকে আগে ক্লোজ করে নিয়েছি। তারপর এই বাসের মধ্যে আমরা ডেটাকে পুট করেছি, অ্যাড্রেসকে বাদ দিয়ে আমরা ডেটাকে পুট করেছি। এটা ফার্স্ট কাজ। তারপর সেকেন্ড কাজ হচ্ছে অ্যাড্রেসকে বাদ দিয়ে ডেটাকে পুট করা। যেই ডেটাকে পুট করেছি সেটা ল্যাচের মধ্যে ঢুকতে পারবে না, কারণ স্ট্রোবের ভ্যালু 0, ল্যাচ ক্লোজ আছে। এবার সেই ডেটাটা ঘুরে কোথায় যাবে, ট্রান্স রিসিভারের মধ্যে। যেই ট্রান্স রিসিভারের মধ্যে গেল, সঙ্গে সঙ্গে আমরা DEN বারের ভ্যালু, DEN বারের ভ্যালু 1 থেকে চেঞ্জ করে আমরা কি করে ফেলেছি, 0। যেই 0 করে ফেলেছি, ট্রান্স রিসিভার এবার এনেবল স্টেটে চলে গেছে। যে এনেবল স্টেটে চলে গেছে, ডেটা এবার ট্রান্স রিসিভারের মধ্যে দিয়ে পাস করছে। তার মানে এই বাসটা দিয়ে সবসময় ডেটাই পাস করবে, যখন অ্যাড্রেস থাকবে তখন ওটা ট্রাই স্টেটে থাকবে। তার মানে এটা হচ্ছে একটা পিওর ডেটা বাস। এটা যেরকম পিওর অ্যাড্রেস বাস, সেরকম এটা একটা পিওর ডেটা বাস, ওকে। তাহলে এইভাবে ফার্স্টে আমরা কোন সিগন্যালটাকে আগে চেঞ্জ করব, কোন সিগন্যালটাকে পরে চেঞ্জ করব, সেটা বুঝলাম, ওকে।
তাহলে এইভাবে আমরা ডেটা আর অ্যাড্রেসকে সেপারেট আউট করতে পারলাম। লাস্ট কি বাস পড়ে আছে আমাদের কাছে? কন্ট্রোল বাস। ওকে, কন্ট্রোল বাস কী কাজে লাগবে? দেখো, ডেটাকে আমরা ইদার ট্রান্সফার করতে পারি অথবা রিসিভ করতে পারি। কার মধ্যে ট্রান্সফার করব আর কার মধ্যে রিসিভ করব, মানে কার থেকে রিসিভ করব? ইদার মেমোরির থেকে অথবা ইনপুট আউটপুট ডিভাইস থেকে। কে রিসিভ করবে? মাইক্রোপ্রসেসর। এবার যদি মাইক্রোপ্রসেসর কোনো ডেটাকে ট্রান্সফার করে, সেটা কার মধ্যে ট্রান্সফার করতে পারে? ইদার মেমোরির মধ্যে অথবা ইনপুট আউটপুট ডিভাইসের মধ্যে। ওকে, তাহলে আমাদের কন্ট্রোল সিগন্যাল দরকার। কখন মেমোরির মধ্যে আমরা ডেটা ট্রান্সফার করব বা রিসিভ করব, কখন আমরা ইনপুট আউটপুট ডিভাইসের মধ্যে ডেটা ট্রান্সফার করব না রিসিভ করব, সেটা বোঝার জন্য আমাদের টোটাল 4টে কন্ট্রোল সিগন্যাল দরকার। এই কন্ট্রোল সিগন্যালগুলো এবার আমরা এক এক করে বুঝবো, রাইট? তাহলে এখন আমরা দেখে নিই কন্ট্রোল সিগন্যালগুলোকে আমরা কী করে জেনারেট করব। দেখো, কম্পিউটার সিস্টেমে আমরা মেন 3টে পার্ট ধরে চলছি, একটা মাইক্রোপ্রসেসর, একটা মেমোরি, একটা ইনপুট আউটপুট ডিভাইস। ওকে, এবার মিউপি আর মেমোরির মধ্যে ডেটা ট্রান্সফার হতে পারে, ইদার রিসিভ হতে পারে অথবা ট্রান্সমিট হতে পারে। সেটা হচ্ছে কি এইটা, মিউপি টু মেমোরি ডেটা ট্রান্সফার হচ্ছে। আরেকটা কি হতে পারে? মিউপি টু আইওর মধ্যে ডেটা ট্রান্সফার হতে পারে, ইদার রিড হতে পারে অথবা রাইট হতে পারে। মানে আইওর মধ্যে আমরা ডেটাটাকে রাইট করতে পারি অথবা আইও থেকে ডেটা আমরা রিড করতে পারি মাইক্রোপ্রসেসরের মধ্যে। তাহলে অ্যাকচুয়ালি কী করছি? ডেটা আমরা ইদার রিড করছি অথবা রাইট করছি। কার মধ্যে রিড করব? আমরা ইদার মেমোরির মধ্যে অথবা ইনপুট আউটপুট ডিভাইসের মধ্যে। ওকে, আবার রাইট করব ইদার মেমোরির মধ্যে অথবা ইনপুট আউটপুট ডিভাইসের মধ্যে। তাহলে টোটাল আমাদের 4টে সিগন্যাল দরকার। কি কি? একটা মেমোরি রিড, একটা মেমোরি রাইট, একটা আইও রিড আর একটা আইও রাইট। ওকে, তাহলে টোটাল 4টে সিগন্যাল আমাদের দরকার। এবার 4টে সিগন্যালের জন্য আমরা 3টে সিগন্যাল লাইন বা 3 বিট আমরা ইউজ করছি। সেই 3 বিট কী কী? একটা M/IO বার, একটা RD বার, একটা WR বার। সেই 3টে সিগন্যাল লাইন কোনটা কোনটা? এটা একটা, এটা একটা, এটা আরেকটা। M/IO বার, RD বার, একটা WR বার। M/IO বার মানে মেমোরি স্ল্যাশ ইনপুট আউটপুট বার, RD বার মানে রিড বার, মিনস এটা অ্যাক্টিভ লো সিগন্যাল, WR বার মানে রাইট বার, মিনস এটা একটা অ্যাক্টিভ লো সিগন্যাল। তার মানে WR বারের ভ্যালু যখন 0 তখন এটা রাইট অপারেশন, যখন ওর ভ্যালু 1 তখন এটা রাইট অপারেশন নয়, মিনস ওটা রিড অপারেশন। যখন রিড অপারেশন হবে তখন RD বারের ভ্যালু কত হয়ে যাবে? 0, মিনস এটা এখন রিড অপারেশন। যখন রাইট অপারেশন হবে তখন RD বারের ভ্যালু কত হয়ে যাবে? 1। তার মানে একই সাথে কখনো রিড বার আর রাইট বারের ভ্যালু 0 অথবা 1 হতে পারে না। একই সাথে কেউ রিড আর রাইট করতে পারে না, ইদার রিড করবে অথবা রাইট করবে। তাহলে যখন WR বারের ভ্যালু 0 তখন RD বারের ভ্যালু 1। ওকে, আবার রিড বারের ভ্যালু যখন 0, মিনস যখন রিড হচ্ছে তখন রাইট হচ্ছে না, তখন WR বারের ভ্যালু 1। ওকে, ভাইস ভার্সা। এবার দেখো, এই 3টে সিগন্যাল নিয়ে আমরা কি করে এই 4টে সিগন্যালকে আমরা জেনারেট করব। এই যে 4টে সিগন্যাল আমরা তৈরি করেছি, সেই 4টে সিগন্যালকে আমরা কি করে জেনারেট করব। ফার্স্টে আমরা কি করছি? আইও রিড মানে ইনপুট আউটপুট ডিভাইসের মধ্যে আমরা আমরা ডেটা রিড করব। তাহলে M/IO বার এর ভ্যালু কত হতে হবে? 0। M/IO বারের ভ্যালু 0 মানে তখন এটা আইও ডিভাইসের উপর অপারেট করছে। ওকে, মেমোরির উপর কোনো অপারেট করছে না। তাহলে যখন মেমোরির উপর অপারেট হবে না তখন আইও বারের মানে ইনপুট আউটপুটের উপর অপারেট হচ্ছে, তখন ওর ভ্যালু হবে 0। যখন মেমোরির উপর অপারেশন হবে মানে মেমোরির মধ্যে রিড করবো অথবা রাইট করবো, তখন ওর ভ্যালু কত হবে? 1। রাইট, এখন আমরা ইনপুট আউটপুটের উপর অপারেট করছি, তাহলে M/IO বারের ভ্যালু হচ্ছে 0। কি করছি? রিড করছি মানে RD বারের ভ্যালু কত হতে হবে? 0। তাহলে WR বারের ভ্যালু কত হতে হবে? 1, যেটা এখানে এক্সপ্লেন করলাম। যদি রিড অপারেশন হয় তাহলে RD বারের ভ্যালু 0 হবে আর WR এর ভ্যালু হবে 1, সেটাই হচ্ছে। তাহলে আমাদের যখন ইনপুট আউটপুট রিড আইও রিড অপারেশন হবে তখন এর ভ্যালু কি হবে?
m/io বারের ভ্যালু হয়ে যাবে 0, রিডের ভ্যালু rd বারের ভ্যালু হয়ে যাবে 0, wr এর ভ্যালু হয়ে যাবে 1। এটা হচ্ছে io রিড সিগন্যাল। ওকে, এবার আমরা কি করব, io রাইট, মানে আইওর মধ্যে আমরা কোনো কিছু রাইট করব, কিছু একটা ডেটা ইনপুট করব ইনপুট আউটপুট ডিভাইসের মধ্যে। তাহলে m/io বার এই সিগন্যালটার ভ্যালু কি হয়ে যাবে 0। এবার আমরা কি করছি, রাইট, তাহলে রিড বারের ভ্যালু কত হয়ে যাবে 1, রাইট বারের ভ্যালু কত হয়ে যাবে 0। তাহলে যখন io রাইট এই কাজটা করব তখন m/io বার মিনস এখন আমরা ইনপুট আউটপুট ডিভাইসের উপর কাজ করছি, তাহলে এর ভ্যালু হয়ে যাবে 0। ওকে, তো 0 কি করছি, রাইট অপারেশন পারফর্ম করছি, তাহলে রিডের ভ্যালু কত হয়ে যাবে 1, রিড বার মানে 1, রাইট বার তাহলে এর ভ্যালু কত হয়ে যাবে 0, 0 হলেই রাইট অপারেশন পারফর্ম হবে। তাহলে io রাইটের ভ্যালু যখন io রাইট করব তখন আমাদের কি সিগন্যাল যাবে 0 1 0। এবার মেমোরির উপর কাজ করব, মেমোরির উপর আমরা কি করব, রাইট করব, মানে মেমোরি থেকে আমরা কিছু মেমোরি থেকে আমরা কি করব, রিড করব, মেমোরি থেকে আমরা কোনো ডেটা নেব। তাহলে যখন মেমোরির উপর কাজ হবে তখন m/io বারের ভ্যালু কত হয়ে যাবে 1, তাহলে m/io বারের ভ্যালু হচ্ছে 1। কি করব, রিড করব, তাহলে rd বারের ভ্যালু কত হয়ে যাবে 0, এটার ভ্যালু হচ্ছে 0, আর wr বারের ভ্যালু কত হয়ে যাবে 1। আমরা তো রাইট করছি না, আমরা তো রিড করছি, তাহলে rd বারের ভ্যালু 0, wr বারের ভ্যালু হচ্ছে 1। এবার আমরা মেমোরি রাইট অপারেশন করব, মেমোরির মধ্যে কিছু একটা ডেটা ট্রান্সফার করব। তাহলে m/io বারের ভ্যালু 1 ছিল, 1ই থাকবে, rd বারের ভ্যালু তখন 0 থেকে কি হয়ে যাবে 1, আমরা রিড করব না, তাহলে rd বারের ভ্যালু 1 করে দেবো। এবার আমরা রাইট করব, তাহলে রাইট wr বারের ভ্যালু কত করে দেবো আমরা 0। ওকে, তাহলে এই ফার্স্টের এই দুটো সিগন্যাল হচ্ছে গিয়ে ইনপুট আউটপুট ডিভাইসের জন্য, এই দুটো সিগন্যাল হচ্ছে গিয়ে আমরা মেমোরির জন্য ইউজ করলাম। তাহলে আমরা টোটাল কটা সিগন্যাল পেলাম, 4টে সিগন্যাল। এই 4টে সিগন্যালকে আমরা 3টে লাইন দিয়ে ডিফাইন করেছি। এই 3টে লাইনের থেকে আমরা কটা সিগন্যাল পাবো, টোটাল 4টে সিগন্যাল পাবো। সেই 4টে সিগন্যালকে আলাদা করার জন্য কি ইউজ করি আমরা, মাইক্রো প্রসেসর এই যে মিউপি থেকে আমরা কি জেনারেট করছি, 4টে রিড রাইট সিগন্যাল জেনারেট করছি। তার জন্য আমরা 3টে লাইন ইউজ করছি। ওকে, এখন এই 3টে লাইন থেকে যদি 4টে সিগন্যালকে বার করতে হয় আমাদের কি করতে হবে, একটা ডিকোডার ইউজ করতে হবে। এখানে আমরা 3:8 ডিকোডার ইউজ করব। ওকে, এইটা হচ্ছে সেই ডিকোডারটা, 3:8 ডিকোডার। চিপটার নাম কি, 74138, 74138, এটা 3:8 একটা ডিকোডার। ওকে, এ কি করবে, এই 3টে সিগন্যালের কম্বিনেশন থেকে 4টে সিগন্যাল জেনারেট করবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি 3:8 ডিকোডারের কটা আউটপুট হ্যান্ড হয়, 8টা, তার মধ্যে আমরা 4টে হ্যান্ডকে ইউজ করবো আর বাকি 4টে হ্যান্ডকে কোনো কাজে লাগবে না। ওকে, তাহলে যখন এই কম্বিনেশনটা পাবে, যখন দেখবে 0 0 1 মিনস এই কম্বিনেশনটা, তখন ও কী করবে, io রিড সিগন্যাল দেবে। তাহলে এই যে আউটপুট লাইনটা ডিকোডার থেকে যে এই যে আউটপুট লাইনটা বেরিয়েছে, এই লাইনটা আমরা কি জন্য ইউজ করব, io রিড সিগন্যালের জন্য ইউজ করব। তাহলে এটা হচ্ছে গিয়ে y2 যে লাইনটা, এখানে y1 to y8 4টে আউটপুট, 8খানা আউটপুট লাইন, তার মধ্যে আমরা 4টে আউটপুট লাইন ইউজ করেছি কি কি, y2 y3 y6 আর y7। ওকে, y2 ইউজ করছি io রিডের জন্য, y3 ইউজ করছি আমরা io রাইটের জন্য, y6 ইউজ করব আমরা মেমোরি রিডের জন্য, y7 ইউজ করব আমরা মেমোরি রাইটের জন্য। io রিড এই সিগন্যালটা যখনই 0 হবে তখন কম্পিউটার বুঝে যাবে এটা একটা io রিড অপারেশন। এটা যেহেতু অ্যাক্টিভ লো সিগন্যাল, প্রত্যেকটাই অ্যাক্টিভ লো সিগন্যাল। এই সিগন্যালের ভ্যালুটা 0 কখন হবে, যখন এই ডিকোডারটা 0 0 1 এই কম্বিনেশনটা পাবে। যখন ডিকোডার 0 1 0 এখান থেকে যখন এই কম্বিনেশনটা পাবে, 0 1 0 এই কম্বিনেশনটা যখন ডিকোডার পাবে, তখন io রাইট এই সিগন্যালটার ভ্যালু 0 করে দেবে। তখন বুঝে যাবে কম্পিউটার যে এটা একটা io রাইট অপারেশন। আবার যখন কম্বিনেশন পাবে 1 0 1, এখান থেকে যখন কম্বিনেশন পাবে, এই যে থার্ড কম্বিনেশনটা যেটা 1 0 1, এই কম্বিনেশনটা যখন পাবে তখন এটা মেমোরি রাইট অপারেশন। তখন এই যে সিগন্যাল লাইনটা আছে এর ভ্যালু করে দেবে 0।
কম্পিউটার বুঝে যাবে এটা একটা মেমোরি রিড অপারেশন। ওকে, সেরকম করে মেমোরি রাইট অপারেশনকেও যখন এই কম্বিনেশনটা পাবে তখন 0 করে দেবে। ওকে, তো এইভাবে কন্ট্রোল সিগন্যাল হ্যান্ডেল হয় আমাদের 3:8 ডিকোডার দিয়ে। ওকে, সো আজকের আমাদের ফার্স্ট পার্টটা শেষ। ফার্স্ট পার্টে আমরা কি কি বোঝালাম, কি করে অ্যাড্রেস আর ডেটা বাসকে আমরা মাল্টিপ্লেক্স করছি, তারপর মাল্টিপ্লেক্স করার পর সেটাকে আমরা কি করে ডিমাল্টিপ্লেক্সিং করছি, আর সেকেন্ড পার্টে কি বোঝালাম যে কি করে আমরা কন্ট্রোল সিগন্যালকে জেনারেট করছি আর সেগুলোকে হ্যান্ডেল করছি। ওকে, তো আজকের লেকচার এখানেই শেষ। নেক্সট লেকচার সেটাও 8086 মাইক্রোপ্রসেসরের মিন মোডের ওপর হবে, কিন্তু সেটা এই সাইডের চিপসেটগুলো না, এটার এই সাইডে যে বাকি ফুল ডায়াগ্রামটা রয়েছে সেই চিপসেটগুলোকে আমরা এক্সপ্লেন করব। ওকে, তো থ্যাংক ইউ এই লেকচারটা দেখার জন্য। যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা প্লিজ তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, যাতে আরও লোকেদের একটু হেল্প হয়ে যায়। সো দ্যাটস ইট।